আজকে আমি বুক রিভিউ করব। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। এটা হচ্ছে বুক রিভিউ পর্ব 1। এখন এই যে ডাকঘর, এইটাতে কি বলা আছে, আমরা এখানে আম, একটা ছেলের কাহিনী পাবো এখানে। যে ছেলেটা হচ্ছে খুবই অসুস্থ এবং সে হচ্ছে জানালার ধারে বসে থাকে। তার হচ্ছে রুমে যাওয়া হচ্ছে, রুম থেকে বেরোনো হচ্ছে বারণ। সে সবসময় জানালার ধারে বসে থাকে এবং আশেপাশে যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা হচ্ছে লক্ষ্য করে এবং কিছু তাদের যে রাস্তার ধারে বসে থাকে, তো রাস্তার ধারে তার রুমটা। এখন লোকজন যাওয়া আসা করে, সেই কাহিনী নিয়ে হচ্ছে একটা সেই অসুস্থ ছেলের সেইটার সম্পর্কে এই বইটাতে লেখা। এখন এখানে আসছে সেই ছেলের বাবা মা হচ্ছে কেউ নাই, আর সেই ছেলেটার হচ্ছে একজন দত্তক নিছে। একজন, সেই লোকটার নাম হচ্ছে মাধব দত্ত এবং সেই মাধব দত্তর সেই স্ত্রীর দুঃসম্পর্কের এক ভাইয়ের সেই হচ্ছে ছেলে, যার বাপ মা হচ্ছে দুইজনে হচ্ছে মারা গেছে। এখন তারা হচ্ছে নিয়ে আসে রাখছে তাদের বাসায়। এখন এই যে মাধব দত্ত হচ্ছে খুবই বড় লোক টাইপের। এখন অনেক অনেক জায়গা জমি, অনেক সম্পত্তি আছে, বাট তাদের কোনো ছেলে বা কোনো মেয়ে, মানে কোনো সন্তান আদি তাদের নাই। এখন এই ছেলেটারে তারা নিয়ে আসছে। মাধব দত্ত অনেক কষ্ট করে তার হচ্ছে মানে তার দিকে যে সিম্প্যাথিটুকু সেটা তার দিকে গেছে। এই সেই ছেলেটার নাম হচ্ছে অমল। এখন প্রথমে আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি যে তার মানে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কবিরাজ আসে তার চিকিৎসা করাচ্ছে এবং সেই কবিরাজ বলছে যে তার সেখান থেকে হচ্ছে মানে বাইরে বের হতে মানা করছে, রুমের ভিতরে থাকতে বলছে অল টাইম, যাতে বাইরের মানে কোনো আলো বাতাসের জন্য তার গায়ে না লাগে, এরকম টাইপের। এখন তারপরে সেই যে মাধব দত্ত আছে, উনি হচ্ছে তখন হচ্ছে সেই ছেলেটার জানালার ধারে বসতে দেয়, বাট বাইরে যেতে মানা করে। এখন জানালার ধারে যখন বসে থাকে তখন সেই ছেলেটা আস্তে আস্তে রাস্তা দিয়ে অনেক লোক যায়। তাদের ভিতরে প্রথম আসে একটা দইওয়ালা। সেই দইওয়ালার সাথে তিনি হচ্ছে কথা বলে এবং সেই দইওয়ালা কেমন মানে সেই বিজনেসটা করে কেমন ফিল করছে সেইগুলোর সাথে মানে তাদের কথা বলে যে কেমনভাবে দই বিক্রি করো, আমার শিখাবা, এরকম টাইপের কিছু আলোচনা করে তারা দুইজন, সে অমল এবং হচ্ছে দইওয়ালা। তারপরে সেই দইওয়ালা তাকে ফ্রিতে খাইতে দেয়, দই খাইতে দেয়। তারপরে সেই দইওয়ালা চলে যায়। এখন দইওয়ালা চলে যাওয়ার পরে তারপরে আসে একটা প্রহরী আসে সেখানে। সেই প্রহরীর সাথেও হচ্ছে যিনি হচ্ছে রাজার কাজ করে এবং বিভিন্ন ধরনের প্রহর হইলে ঘন্টা দেয়, যে এত প্রহরে এক এক প্রহরে ঘন্টা দেয়, এরকম টাইপের সিস্টেম। আমি জাস্ট এটা বুঝলাম না এটা কেমন টাইপের ঘন্টা দিত, বা আগে কেমন টাইপের মানে টাইম হইলে কেমন ঘন্টা দিত, এরকম টাইপের মেবি একটা। বাট এটা আমি এখানে বুঝতে পারি না যে এটা কেমন মানে কিসের জন্য ঘন্টা দিবে বা এরকম, এটা আমি বুঝি নাই। মেবি আগে ঘড়ি ছিল না, সেই টাইপের কথা বলছে। এখন তারপরে সেই প্রহরীর কাছ থেকে জানতে পারে যে তাদের রুমের সামনে একটা নতুন করছে, ডাকঘর করছে, সেটা হচ্ছে সেই অবল তার কাছ থেকে জানতে পারে। এখন তার কাছ থেকে জানার পরে সে হচ্ছে মানে প্রহরীর জিজ্ঞাসা করে যে আমার নামে কি কেউ চিঠি লিখবে বা কেউ। তখন হচ্ছে প্রহরী মজা করে উত্তর দেয় যে তোমার হচ্ছে রাজা তোমার হচ্ছে চিঠি লিখবে তোমার নামে। তখন হচ্ছে ওই প্রহরী হচ্ছে চলে যায় ওখানে, মোড়ল আসতে দেখে মোড়লের রাস্তা দেখে প্রহরী সেখান থেকে চলে যায়। তখন সেই সবাই মোড়লে ভয় পায়, বাট হচ্ছে অমল হচ্ছে তারে ভয় না পায়, তারে জিজ্ঞাসা করে যে তার কাছে কি সত্যি রাজার সেই চিঠিটা আসবে কিনা, এরকম টাইপের কিছু কোশ্চেন করে। তখন সেই মোড়ল তারে উত্তর দেয় কিছু দিয়ে। মোড়ল পরে করে তার ঠাট্টা সহিত যে বলে যে রাজার চিঠি তার কাছে আসবে, এরকম টাইপের। এখন এটা চলে যাওয়ার পরে তারপরে এই সিনটার পরে তখন হচ্ছে বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা মোড়ল চলে যাওয়ার পরে তারপরে এখানে একটা বালিকা আসে। তিনি এসে হচ্ছে ফুল তোলে, যে মালির যে মেয়ে আছে, সেই মালির মেয়ে আছে ফুল তুলতে যাই। তখন সেই বালিকার সাথে সেই মেয়ের সাথে কথা বলে এবং সেই কথা বলে অমল জানতে পারে যে তার নাম হচ্ছে সুধা এবং তিনি হচ্ছে ফুল তুলতে যাচ্ছে। তখন হচ্ছে অমল তার কাছে অনেক কাতরিভাবে বলে যে তুমি যেন যখন চলে যায় যে বলে যে
মানে ফুল তুলতে যাওয়ার টাইমে অমল তারে বলে যে তুমি যাও না, আমার সাথে গল্প করো। তখন অমল অনেক ভালোভাবে শোধায় যে তুমি আমার ভুলে যাও না, যে আই এম সরি ফর দ্যাট, আমি গুছাই কথা বলতে পারতেছি না। যে বালিকা যখন যাইতে চাই ওখান থেকে, যে আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার ফুল তুলতে হবে, তখন হচ্ছে অমল তারে বলে যে তাহলে তুমি যখন যাওয়ার সময় এখানে আমার সাথে দেখা করে যাও বা আমার সাথে গল্প করে যাও। তখন সে মালির মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার যখন যাব তখন তোমার সাথে আমি হচ্ছে দেখা করে যাব বা তোমার সাথে আমি গল্প করব। বা এবং তখন ভালো করে মানে অমলের এখানে একটু কাতর কাতর মিশ্রিতভাবে এখানে বলে যে তুমি আমার ভুলবা না তো, এরকম টাইপের মানে আস করতেই থাকে যে তুমি আমার ভুলে যায় না যেন, এরকম টাইপের একটু ইমোশনাল আছে জাস্ট এটুকুই। আর তারপরে ওখানে ছেলেরা আসে যারা হচ্ছে ওর সমবয়সী, তারা হচ্ছে ওখানে খেলাধুলা করতে থাকে, বাইরের ওখানে খেলাধুলা করতে থাকে। তখন হচ্ছে অমল তাদের কিছু যে খেলনার যে জিনিসপাতিগুলো সেইগুলো হচ্ছে তাদের কিছু হচ্ছে গিফট দেয় এবং তারা সেইগুলো নিয়ে ওখানে খেলা করতে থাকে। তারপরে সেই ছেলেগুলো চলে যায় এবং হচ্ছে ওখানে ঘুমানোর অমল সারাদিন ওখানে বসে থেকে ক্লান্ত হয়ে যায়, তার জন্য পিঠে ব্যথা করে, তার জন্য সে হচ্ছে শোয়ার জন্য যায়। এখানে শোয়ার পরে সেখানে সে মাধব দত্ত আবার চলে আসে। মাধব দত্ত আসার পরে ওখানে তাদের বিভিন্ন ধরনের যে ডিসকাশনগুলো, যে তুমি ওখানে বসে থাকো না, তুমি ওখানে বসে থাকলে তোমার গায়ে আলো বাতাস লাগতেছে, সেটা তোমার হচ্ছে মানে তোমার রোগটা আরও বেশি মানে বৃদ্ধি পাচ্ছে, এরকম টাইপের কিছু বোঝায় মাধব দত্ত ওরে। তারপরে কবিরাজ আসে ওখানে, তারপরে ওখানে হচ্ছে একটা ফকির আসে, দরবেশ, সেও আসে অমলের সাথে ভালোভাবে মানে কথা বলে এবং বলে যে যে রাজার ওরকম কিছু একটা রাজা আসবে তোমার কাছে, এরকম অমল যখন জানতে চায় তখন সে বলে যে রাজা তোমার কাছে আসবে, এরকম টাইপের কিছু একটা বলে। এখন তারপরে সেখানে হচ্ছে আবার মোড়ল ফিরে আসার টাইমে ওখানে আসে আর ওই যে ফকির আছে একজন ঠাকুর, সেই ঠাকুর এবং হচ্ছে মোড়ল, এই দুজনে হচ্ছে একসাথে ওখানে থাকে রুমের ভিতরে। আর সেখানে আছে আবার অমলও থাকে। এখন সেখানে এসে অমল যখন বলে মানে অমল যখন ওখানে শুয়েছিল, তখন হচ্ছে সেই মোড়ল হচ্ছে এসে বলে যে মাধব দত্তরে জিজ্ঞেস করে যে তোমাদের তো ভীষণ মানে সাহস বেড়ে গেছে বা তোমাদের তো অনেক বড়লোক হয়ে গেছো যে তোমাদের রাজার সিটি তোমাদের কাছে আসছে, এটা ঠাট্টার মশকরার উদ্দেশ্যে এরকম জিজ্ঞেস করে মাধব দত্তরে। এখন মাধব দত্ত ঠাট্টা মশকরা হিসেবে জিজ্ঞেস করলো, জাস্ট সিরিয়াসনেস নিয়ে জিজ্ঞেস করে। এখন মাধব দত্ত বলে যে না কি বলেন, যে এগুলো আমরা তো অত বড় লোক হয় নাই, বা আমার মানে এরকম ছেলে মানুষ বলছে যে চিঠি আসবে রাজার চিঠি, এইগুলো নিয়ে তো সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় নাই। এখন তারপরে মোড়ল ওরকম হাসি ঠাট্টার সহিত নেই, হাসাহাসি করে যে তোমার কাছে রাজার চিঠি আসবে, এরকম একটা কাগজ বের করে দিয়ে বলে যে তোমার কাছে এই যে সাদা একটা পেজ দিয়ে বলে যে রাজার তোমার কাছে রাজার চিঠি আসছে, দেখো ওই যে তোমার সামনে যে ডাকঘর হয়েছে না, ওখানে দেখো যে তোমার রাজার চিঠি আসবে, এরকম টাইপের। তখন সে বলে যে এবার অমলের কাছে দিয়ে বলে যে হে এখানে তো সাদা কাগজে তো কিছু তো লেখা নাই, কিন্তু হচ্ছে অমল ভাবে যে ও চোখে দেখতে পাচ্ছে না, এরকম টাইপের অসুস্থ হয়ে গেছে, তো এখন শুয়ে থাকে, এখন আর উঠতে পারছে না, ও তো শুয়েছে আগেই। এখন ও হচ্ছে কি করে যে উঠতে পারে না, এখন উঠতে না পারার পরে ও সেখানে শুয়ে থাকে। এখন শুয়ে থাকার পরে ও জিজ্ঞেস করে যে আসলে কি মানে তার কাছে রাজার চিঠি আসছে কিনা। তখন ওই যে ঠাকুরদার ওরে পড়তে দেয় যে আসছে কিনা। তখন মোড়ল বলে যে হ্যাঁ তোমার কাছে রাজার চিঠি আসছে, আর লিখছে যে রাজা তোমার বন্ধু এবং তুমি তুমি তোমার কাছে দেখা করতে আসবে একটু পরেই রাজা, এরকম টাইপের কিছু লেখে। মানে লেখা তো ওতে কিছু নাই, ও নিজে নিজে বলে আর নিজে বলে হাসে জোরে জোরে। এবং তারপরে ওই কাগজটা ঠাকুরদা নিয়ে বলে যে হ্যাঁ তোমার লিখছে যে তোমার রাজা তোমার সাথে দেখা করতে আসবে, এরকম টাইপের, এরকম মানে জোর গলায় বলে। তখন তার একটু পরে সেপাই আসে একটা, সেপাই আসে তার দূত, রাজার যে দূত সেটা সে আসে বলে যে এখানে রাজা আসবে সত্যি তার দেখতে।
এরকম টাইপের কাল্পনিক কি এটা সিরিয়াস নিয়ে আমি বুঝি নাই, জাস্ট এখানে পরে করে এরকম দূত আসছে, আসার পরে তারপরে রাজা হচ্ছে কবিরাজ পাঠাই দেয়, রাজকবিরাজ দিয়ে তারে হচ্ছে সুস্থ করার জন্য। কিন্তু হচ্ছে পরে রাজকবিরাজ আসে, আসার পরে রাজা পরে আসতে চায়, ওই দূতের মাধ্যমে সংবাদ দেয়, কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে অমল হচ্ছে ঘুমায় যায়। এখন আমার মনে হয়েছে যে ওই যে অমল ঘুমাই গেছে ওইটা হচ্ছে মেবি তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর মাধ্যমে ওইটা সমাপ্ত হয়েছে মেবি। সে হচ্ছে ঘুমায় যাওয়ার পরে তারপরে সেই যে মালির যে মেয়েটা সুধা, সে হচ্ছে আসে এবং তারে বলে যে তার অমল বলে তারা ডাকাডাকি করে। এখন তারপরে যে বলে যে সে এখন ঘুমাইছে, এখন সে উঠবে না, সেই রাজকবিরাজ বলে। এখন তারপরে সেই মালির সে মেয়েটা সুধা, সে বলে যে তুমি তাহলে যখন ওর ঘুম ভাঙে তখন তাহলে তুমি বলে দিও যে সুধা তাকে ভুলে নাই, এরকম টাইপের দিয়ে এটা দিয়ে ফিনিশিং দেওয়া। আমার এই গল্পটা মানে এই যে নাটকটা এটা পড়ে মনে হয়েছে যে জাস্ট যে অমলের লাস্টে করে এখানে মৃত্যু হয়েছে, এবং ওইটা আর উঠবে না, ও ঘুমাইছে, ওইটাই হচ্ছে লাস্ট ঘুম। এবং ওরপরে ওই যে রাজার যে কাহিনিগুলো মেবি হচ্ছে ওইগুলো, আমি এটা বুঝি না বেশি একটা, যে কি রাজা কি ওইখানে আসবে কি আসবে না। এই ছিল আজকের এই যে ডাকঘর, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাটা, এটা ঠিক আছে। নেক্সট পর্ব।